হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ক্যামনোভা। রসায়নের একদম নতুন আর দামাকাদার একটা চ্যাপ্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়তে যাচ্ছি পদার্থের অবস্থা ও কণার গতিতত্ত্ব। নামটা শুনেই আবার ভেবো না যে আজকে আমরা ফিজিক্সের কঠিন কোনো থিওরি গিলতে যাচ্ছি। আজকে আমরা জানবো আমাদের চারপাশে আমরা যা কিছু দেখি, আমাদের হাতের ফোন, গ্লাসের পানি কিংবা বাতাসের অক্সিজেন, এরা আসলে ভেতরে ভেতরে কীভাবে আচরণ করে। আজকে আমরা অণুবীক্ষণ যন্ত্রের নিচে চোখ রেখে পদার্থের একদম ভেতরের দুনিয়াটা ঘুরে আসব। আর হ্যাঁ, যে বন্ধুটি আজকে লাইফে প্রথমবার এই চ্যাপ্টার পড়তে বসেছো, সে জাস্ট রিল্যাক্স করো। আজকের ক্লাস শেষে পদার্থের কণাগুলো কিভাবে নিজেদের মধ্যে মারামারি করে সেটা তোমরা একদম চোখের সামনে ফিল করতে পারবে। সো সবাই খাতা কলম নিয়ে রেডি হও, চলো শুরু করি। বন্ধুরা, পদার্থের যে কোনো অবস্থা, তা সে কঠিন হোক, তরল হোক কিংবা গ্যাসীয় হোক, তা মূলত দুটি শক্তির চিরন্তর চিরন্তন যুদ্ধের উপর নির্ভর করে নির্ধারিত হয়। এই যুদ্ধটা বুঝতে পারলে পুরো চ্যাপ্টার তোমার পকেটে। চলো দুই যোদ্ধার সাথে পরিচয় করিয়ে দিই। এক নাম্বার যোদ্ধা, আণবিক শক্তি বা ইন্টারমলিকুলার ফোর্স। এটা হলো পদার্থের ভেতরের কণাগুলোর মধ্যকার এক ধরনের আঠা বা ভালোবাসা। এই শক্তির একমাত্র কাজ হলো কণাগুলোকে পরস্পরের একদম কাছাকাছি টেনে ধরে রাখা, যেন তারা কেউ কাউকে ছেড়ে দূরে চলে যেতে না পারে। অর্থাৎ আণবিক শক্তি হচ্ছে কণাগুলোকে পরস্পরের কাছাকাছি ধরে রাখার জন্য যে শক্তি প্রয়োগ করা হয় সেটি। দুই নাম্বার যুক্তি হলো কণার গতিতত্ত্ব বা গতিশক্তি, কাইনেটিক এনার্জি। এটা হলো কণাগুলোর ভেতরে চটফটে ভাব বা ডান পিঠে স্বভাব। এই শক্তিটার কাজ হলো কণাগুলোকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেওয়া এবং তাদেরকে স্বাধীনভাবে এদিক ওদিক ছুটতে সাহায্য করা। অর্থাৎ কণার গতিতত্ত্ব হচ্ছে কণাগুলোকে দূরে সরিয়ে স্বাধীনভাবে চলতে সাহায্য করা। ব্যাপারটা কেমন জানো? মনে করো তোমার আম্মু আর তোমার ভেতরের সম্পর্কের মতো। আম্মু চাই তুমি সারাদিন ঘরের ভেতরে টেবিল চেয়ারে বাধ্য ছেলের মতো বসে থাকো। এটা হলো আন্তঃআণবিক শক্তি। আর তোমার মন চায় বন্ধুদের সাথে টই টই করে বাইরে আড্ডা মারতে। এটা হলো তোমার ভেতরের গতিশক্তি। এখন পদার্থের অবস্থা কেমন হবে তা নির্ভর করে কার পাওয়ার বেশি। আম্মুর পাওয়ার বেশি হলে তুমি ঘরে লকড অর্থাৎ কঠিন, আর তোমার পাওয়ার বেশি হলে তুমি উদাও অর্থাৎ গ্যাস। পদার্থের পদার্থ ঠিক এই দুই শক্তির ব্যালেন্স দিয়েই তৈরি হয়। বন্ধুরা, চলো এক নজরে এই তিন অবস্থার মূল পার্থক্যগুলো দেখে নেই, যা পরীক্ষায় এমসিকিউ বা 2 মার্কসের অনুধাবনমূলক প্রশ্নে প্রায় আসে। টেবিলটা খেয়াল করো। আকার, কঠিন পদার্থের আকার একদম নির্দিষ্ট, যেমন ইট। তরল পদার্থের নিজস্ব আকার নেই, অর্থাৎ আকার নির্দিষ্ট নয়। যে পাত্রে রাখবে তার আকার নেই। আর গ্যাসীয় পদার্থের তো আকার দূরে থাক, তারা কোনো সীমানাই নেই, অর্থাৎ নির্দিষ্ট নয়। আয়তন, কঠিনের নির্দিষ্ট আয়তন আছে, তরলেরও নির্দিষ্ট আয়তন আছে। 1 লিটার পানির বোতলে রাখলে 1 লিটার, বালতিতে রাখলেও 1 লিটার। অর্থাৎ 1 লিটার পানিকে আমি যদি বোতলে রাখি তবেও তা 1 লিটার, আর কোনো বালতিতে রাখলে তবেও তা 1 লিটার। কিন্তু গ্যাসের কোনো নির্দিষ্ট আয়তন নেই। একটা ছোট সিলিন্ডারের গ্যাস ছেড়ে দিলে সে পুরো বড় রুমের আয়তন দখল করে নেয়। অর্থাৎ আমি যদি কোনো একটা ছোট সিলিন্ডারের গ্যাসের পাত্র একটা রুমের মধ্যে ছেড়ে দিই, গ্যাসের অণুগুলো সম্পূর্ণ পুরো পুরো রুমের সম্পূর্ণ আয়তন দখল করে নেয়। সেজন্য বলা হয়ে থাকে গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন নেই। সংনম্যতা বা কম্প্রেসিবিলিটি। সংনম্যতা মানে হলো চাপ দিলেই স্পঞ্জের মতো সংকুচিত বা ছোট করা যায় কি না। কঠিন পদার্থকে চাপ দিলে সে একটুও ছোট হয় না, অর্থাৎ এর সংনম্যতা নেই। তরল পদার্থ সামান্য সংকুচিত হয়, আর গ্যাসীয় পদার্থ একে চাপ দিলে একেবারে পাপের সবুজ ছেলের মতো সাইজে ছোট হয়ে যায়, অর্থাৎ এর সংনম্যতা সর্বোচ্চ।
এবার চলো আমরা কঠিন বা সলিড পদার্থকে একটু কাছ থেকে দেখি। কঠিন পদার্থের মূল বৈশিষ্ট্য হলো এখানে আন্তঃআণবিক শক্তি তাকে সর্বোচ্চ, আর কণাগুলোর গতি গতিশক্তি তাকে সর্বনিম্ন। অর্থাৎ এক্ষেত্রে আন্তঃআণবিক শক্তি গতিশক্তির চেয়ে বেশি হয়। যেহেতু কণাগুলোর ভেতরের আটার টান প্রচণ্ড বেশি, অর্থাৎ আন্তঃআণবিক শক্তি বেশি, তাই কণাগুলো একদম গাদাগাদি করে পরস্পরের খুব কাছাকাছি সুশৃঙ্খলভাবে ফিক্সড হয়ে বসে থাকে। এরা কিন্তু নিজেদের জায়গা ছেড়ে নড়াচড়া করতে পারে না, জাস্ট নিজের জায়গায় দাঁড়িয়ে একটু একটু কাঁপে বা স্পন্দিত হয়। এই কারণে কঠিন পদার্থের একটি নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন থাকে। এদের উপর তুমি যতই চাপ প্রয়োগ করবে না কেন, এরা সহজেই সংকুচিত হতে চায় না। এর পারফেক্ট উদাহরণ হলো লোহা, পাথর, লবণ বা বরফ। এদের অবস্থা কেমন জানো? ঠিক পরীক্ষার হলের প্রথম 10 মিনিটের মতো। কড়া গার্ডের সামনে সব স্টুডেন্টের যেমন একদম সোজা হয়ে নড়াচড়া না করে বেঞ্চে ফিক্সড হয়ে বসে থাকে, কঠিন পদার্থের কণাগুলোর ঠিক তেমন ডিসিপ্লিনড। তুমি একটা ইটকে এনে টেবিলে রাখলে সে যেমন চার কোণা থাকবে, আলমারিতে রাখলেও চার কোণায় থাকবে। চাপ দিলে সে সাইজে ছোট হবে না। এবার চলো তরল বা লিকুইড পদার্থের দুনিয়ায় পা রাখি। তরল পদার্থে এসে যুদ্ধের অবস্থা একটু বদলে যায়। এখানে কণাগুলোর আন্তঃআণবিক শক্তি যেমন মাঝারি, গতিশক্তিও তেমন মাঝারি বা মাঝামাঝি টাইপের হয়। কঠিন পদার্থের মতো কণাগুলো এখানে অত কড়া ডিসিপ্লিনে থাকে না। কণাগুলোর মধ্যখান দূরত্ব কঠিনের চেয়ে একটু বেশি হয়, যার কারণে এরা নিজেরা নিজেদের উপর পিছলে পিছলে নড়াচড়া করতে পারে। এই কারণেই তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকলেও কোনো নির্দিষ্ট আকার থাকে না। একে তুমি যখন যে পাত্রে ডালবে, গ্লাস, মগ, থালা, সে জাস্ট সেই পাত্রের শেপটাই নিজের করে নিবে। আর এদের সংনম্যতা বা চাপ দিলে ছোট হওয়ার ক্ষমতা খুবই সামান্য। এর উদাহরণ হলো পানি, তেল, দুধ। এদের অবস্থা হলো পরীক্ষার হলে শেষ 30 মিনিটের মতো। স্যার যখন একটু কাতা সই করতে ব্যস্ত বা ক্লাসের বাইরে যান, স্টুডেন্টরা যেমন সিট ছেড়ে একটু নড়াচড়া করে, পাশের বন্ধুর খাতায় উকি মারে, তরলের কণাগুলোও ঠিক তেমন একটু আটটু মুক্ত বা স্বাধীন। তবে হ্যাঁ, তারা কিন্তু রুম ছেড়ে বাইরে চলে যেতে পারে না, রুমের ভেতরেই নড়াচড়া করে। এবার আসো পদার্থের সবচেয়ে ডান পিঠে বা ক্রেজি অবস্থা, গ্যাসীয় বা গ্যাসিয়াস স্টেটে। এখানে এসে কণাগুলোর ভেতরে ভালোবাসা বা আন্তঃআণবিক শক্তি হয়ে যায় একদম সর্বনিম্ন, ধরে নাও শূন্যের কাছাকাছি। আর তাদের ভেতরে চটফটে ভাব বা গতিশক্তি হয়ে যায় সর্বোচ্চ। অর্থাৎ এক্ষেত্রে গতিশক্তি সর্বোচ্চ আর আন্তঃআণবিক শক্তি সর্বনিম্ন। যেহেতু কণাগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করে না, তাই তারা একে অপরের থেকে বিশাল দূরত্বে অবস্থান করে এবং প্রচণ্ড স্পিডে এলোমেলোভাবে চারদিকে ছোটাছুটি করে ও পাত্রের দেয়ালে ধাক্কা দেয়। এই কারণে গ্যাসীয় পদার্থের কোনো নির্দিষ্ট আকার নেই, নির্দিষ্ট আয়তনও নেই। একটা ছোটো পারফিউমের বোতলের গ্যাস যদি তুমি পুরো রুমে ছেড়ে দাও, সে কিন্তু সাথে সাথে পুরো রুমের আয়তন দখল করে নিজের করে নিবে। আর এদেরকে চাপ দিলে এরা অনেক বেশি সংকুচিত হয়ে যায়। আমাদের চারপাশের বাতাস, অক্সিজেন, নাইট্রোজেন সবই গ্যাস। এদের অবস্থা কেমন জানো তোমরা? আচ্ছা, ঠিক স্কুল ছুটির ঘন্টার পর স্টুডেন্টের অবস্থার মতো। বেল বাজার সাথে সাথে যেমন কেউ কোনো ডিসিপ্লিন না মেনে চিৎকার করতে করতে যে যার মতো বাড়ির দিকে দৌড় লাগায়, গ্যাসের কণাগুলোও ঠিক তেমন স্বাধীন আর উন্মাদ। এদের ধরে রাখাটা সবচেয়ে কঠিন কাজ। বন্ধুরা, আমরা কি চাইলে পদার্থে এই অবস্থাগুলো বদলে দিতে পারি? হ্যাঁ, পারি। আর এর প্রধান চাবিকাঠি হলো তাপমাত্রা। চলো চক্রটা বুঝি। গলন বা মেল্টিং। যখন আমরা একটা কঠিন পদার্থকে যেমন বরফকে তাপ দিই, তখন কণাগুলোর গতিশক্তি বাড়তে থাকে। এক পর্যায়ে কণাগুলো তাদের বন্ধন ভেঙে
তরলে রূপ নেয়, একে বলে গলন। স্ফুটন বা বয়েলিং, ওই তরলকে যদি আরও তাপ দিই, কণাগুলো এতই বেশি এনার্জি পায় যে তারা পুরোপুরি মুক্ত হয়ে গ্যাসে পরিণত হয়, একে বলে স্ফুটন। ঘনীভবন বা কনডেনসেশন, এবার উল্টো পথে আসি। গ্যাসকে যদি আমরা ঠান্ডা করি তাপমাত্রা অর্থাৎ তাপমাত্রা হ্রাস করি, তবে কণাগুলোর এনার্জি কমে যায় এবং তারা আবার কাছাকাছি হয়ে তরলে ফিরে আসে, একেই বলা হয় হচ্ছে ঘনীভবন। কঠিনীভবন বা ফ্রিজিং, তরলকে যদি আরও ঠান্ডা করি, যেমন পানি ফ্রিজে রাখা, কণাগুলো একদম অলস হয়ে নড়াচড়া বন্ধ করে দেয় এবং আবার কঠিন বরফে পরিণত হয়। এটা হচ্ছে কঠিনীভবন বা ফ্রিজিং। এখানে একটা দারুণ টার্ম আছে, সুপ্ত তাপ বা ল্যাটেন্ট হিট। এটি হলো সুপ্ত তাপ, এটি হলো এমন এক লাজুক তাপ যা পদার্থের তাপমাত্রা এক ফুটাও না বাড়িয়ে জাস্ট তার অবস্থা অর্থাৎ কঠিন থেকে তরল বা তরল থেকে গ্যাস চেঞ্জ করতে ব্যবহৃত হয়। একে থার্মোমিটারে মাপা যায় না, কারণ এ শুধু ভেতরের বন্ডিং ভাঙার ব্যাকগ্রাউন্ড কাজে ব্যস্ত থাকে। অর্থাৎ সুপ্ত তাপ হচ্ছে তাপমাত্রা অপরিবর্তিত রেখে যে তাপ পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায় সেটি। এবার আসো রসায়নের দুইটা স্পেশাল অপারেশন বা প্রক্রিয়া শিখি। একটি হলো ঊর্ধ্বপাতন আর অন্যটি হলো পাতন বা ডিস্টিলেশন। ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। নর্মাল নিয়ম কি? কঠিনকে তাপ দিলে তরল হবে, তারপর গ্যাস হবে। কিন্তু কেমিস্ট্রিতে কিছু একগুঁয়ে পদার্থ আছে যারা তরল হওয়াকে একদম ঘৃণা করে। এদেরকে তাপ দিলে এরা কঠিন থেকে সরাসরি ডিরেক্ট গ্যাসে পরিণত হয়, মাঝখানে তরল অবস্থার কোনো পাত্তাই থাকে না। আবার ঠান্ডা করলে গ্যাস থেকে সরাসরি কঠিন হয়ে যায়, একেই বলে ঊর্ধ্বপাতন। এর সুপারস্টার উদাহরণ হলো আলমারিতে রাখা পোকা তাড়ানোর ন্যাপথেলিন, পুজোর কর্পূর, কঠিন কার্বন ডাইঅক্সাইড বা ড্রাই আইস, আয়োডিন বা নিশাদল আয়োডিন আর হচ্ছে নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইড। উদাহরণগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার এসএসসি এমসিকিউ। পাতন বা ডিস্টিলেশন। পাতন হলো একটি পাতন হলো একটা ডাবল অ্যাকশন ফর্মুলা। এর একটা সিম্পল ইকুয়েশন হচ্ছে পাতন ইকুয়াল টু বাষ্পীভবন প্লাস ঘনীভবন। কোনো তরলকে প্রথমে তাপ দিয়ে বাষ্প করা অর্থাৎ বাষ্পীভবন, এবং ওই বাষ্পকে আবার পাইপের ভেতর দিয়ে এনে ঠান্ডা করে পুনরায় খাঁটি তরলে পরিণত করার টোটাল প্রসেসটাই একসাথে পাতন বলে। ল্যাবে একদম 100% খাঁটি বা ডিস্টিলড ওয়াটার বানাতে এই পদ্ধতি ব্যবহার করা হয়। বন্ধুরা, এবার আমরা যে টপিকটা পড়ব তা আমাদের প্রতিদিনের লাইফে হাজারবার ঘটে। এর নাম হলো ব্যাপন বা ডিফিউশন। এর সংজ্ঞা হচ্ছে কোনো মাধ্যমে, তা বাতাসে হতে পারে বা পানিতে হতে পারে, কঠিন তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্ত ও সমভাবে চারদিকে ছড়িয়ে পড়ার প্রাকৃতিক প্রক্রিয়াকে ব্যাপন বলে। এখানে দুইটা কি ওয়ার্ড মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে স্বতঃস্ফূর্ত, মানে একে কেউ জোর করে ছড়ায় না, নিজে নিজেই ছড়ায়। আর দুই হচ্ছে সমানভাবে, মানে চারদিকে সমানভাবে ছড়াবে। ব্যাপন সবসময় উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে ঘটে। মনে করো ক্লাসের ফার্স্ট বেঞ্চের একটা ছেলে বা মেয়ে গায়ে কড়া সেন্ট বা পারফিউম মেখে এসেছে। সে যখন ক্লাসে ঢুকে তখন সেন্টের ঘনত্ব শুধু তার গায়ের আশেপাশেই বেশি থাকে। কিন্তু 2 মিনিটের মধ্যে দেখা যায় একদম লাস্ট বেঞ্চের ব্যাক বেঞ্চার বন্ধুও সেই সেন্টের সুঘ্রাণ পাচ্ছে। এই যে পারফিউমের কণাগুলো ঘরের বাতাসে নিজে নিজেই ছড়িয়ে গেল, এটাই হলো ব্যাপন। আরেকটা মজার উদাহরণ হচ্ছে, আম্মু যখন রান্নাঘরে সুস্বাদু বিরিয়ানি রান্না করে, ড্রয়িং রুমে বসেও আমরা বিরিয়ানির ঘ্রাণ পাই এবং পেটে খিদে চলে আসে। এটাও কিন্তু বাতাসের মাধ্যমে বিরিয়ানির সুগন্ধি কণার ব্যাপনের কারণেই হয়। অর্থাৎ ব্যাপন হচ্ছে কোনো মাধ্যমে কঠিন তরল বা গ্যাসীয় বস্তুর
স্বতঃস্ফূর্ত ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়া। এটি একটি ধীর প্রক্রিয়া, এটি স্বতঃস্ফূর্তভাবে ঘটে, এক্ষেত্রে সর্বত্র সমান চাপ বিদ্যমান থাকে। নিঃসরণ বা ইফিউশন। ব্যাপনের একটা আপন খালাতো ভাই আছে যার নাম হলো নিঃসরণ বা ইফিউশন। অনেক স্টুডেন্ট ব্যাপন আর নিঃসরণকে একভাবে ভুল করে। চলো এবার মধ্যকার সূক্ষ্ম কিন্তু বিশাল পার্থক্য ক্লিয়ার করি। নিঃসরণ হলো উচ্চ চাপের স্থান থেকে কোনো গ্যাস যখন সরু ছিদ্রপথে তীব্র বেগে নিম্নচাপের স্থানের দিকে বেরিয়ে আসে তখন সেই প্রক্রিয়াকে নিঃসরণ বলে। ব্যাপনের সাথে পার্থক্য কোথায়? এক নাম্বার হচ্ছে, ব্যাপন কোনো বাহ্যিক বা জোরপূর্বক চাপের প্রয়োজন হয় না, কিন্তু নিঃসরণে ভেতরে একটা প্রচণ্ড চাপ বা হাই প্রেশার থাকতে হবে। 2, ব্যাপন চারদিকে ছড়াতে একটু সময় নেয়, কিন্তু নিঃসরণ জাস্ট সরু ছিদ্রপথ দিয়ে চোখের পলকে তীব্র বেগে সোজা লাইনে বের হয়ে আসে। সবচেয়ে বেস্ট এক্সাম্পল হলো বডি স্প্রে এবং পারফিউমের বোতল। বডি স্প্রের বোতলের ভেতরে গ্যাসটাকে অনেক চাপে তরল করে ঢুকিয়ে রাখা হয়। তুমি যখন উপরের নজেলটাতে পুশ বা চাপ দাও তখন একটা সরু ফুটা বা ছিদ্র খুলে যায়, আর যার ভেতরের গ্যাসটা তীব্র বেগে ফিস শব্দ করে স্প্রে বের হয়ে আসে। এই যে তীব্র বেগে বের হওয়া, এটাই হলো নিঃসরণ। আর বের হওয়ার পর সেই সুগন্ধি কণাগুলো যখন আস্তে আস্তে পুরো ঘরের বাতাসে নিজে নিজে ছড়িয়ে পড়ে সবার নাকে পৌঁছায়, সেটা হলো ব্যাপন। তার মানে বডি স্প্রে মারলে আগে ঘটে নিঃসরণ আর পরে ঘটে ব্যাপন। পুরাই ক্রিস্টাল ক্লিয়ার লজিক, তাই না? কথায় বললে ব্যাপন হলো স্বতঃস্ফূর্ত ও মন্তর, যেখানে চাপ সমান থাকে, আর নিঃসরণ ঘটে উচ্চ চাপের কারণে, এবং এটি খুবই দ্রুত একটি প্রক্রিয়া। ব্যাপন সব মাধ্যমে ঘটলেও নিঃসরণ শুধু গ্যাসীয় মাধ্যমেই ঘটে। এখানে থেকে পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে, তাই একটু মনোযোগ দিই। আমাদের গোল্ডেন রুলটা হলো গ্যাসের আণবিক ভর যত কম হবে তার ঘনত্ব তত কম হবে এবং তার ব্যাপনের হার তত বেশি হবে। অর্থাৎ হালকা গ্যাস দ্রুত ছড়ায়, যেমন অ্যামোনিয়া এর আণবিক ভর 17 আর HCl এর আণবিক ভর হচ্ছে 36.5। যেহেতু অ্যামোনিয়া হালকা তাই এর ব্যাপন হার বেশি। আবার মিথেন আবার আবার মিথেনের ভর 16 এবং অ্যামোনিয়ার ভর 17। এখানে মিথেন আরও হালকা হওয়ায় মিথেনের ব্যাপন হার অ্যামোনিয়ার চেয়ে বেশি হবে। সো বন্ধুরা, দেখতে দেখতে আমরা ক্লাসের একদম শেষ প্রান্তে চলে এসেছি। চ্যাপ্টারটা থিওরি হলেও আমরা কিন্তু জোকস আর উদাহরণ দিয়ে একদম ফিল করে ফেলেছি। চলো জটপট একটা ফাইনাল রিভিশন দিয়ে আমাদের এই কোর রোল বুকটা মাথায় লক করে নেই। রোল 1, আণবিক শক্তি বাড়লে কণাগুলো কাছাকাছি আসে, অর্থাৎ কঠিন হয়, আর গতিশক্তি বাড়লে কণাগুলো দূরে পালায়, গ্যাস হয়। রোল 2, ঊর্ধ্বপাতন মানে তরলকে স্কিপ করে কঠিন থেকে সরাসরি গ্যাসে, উদাহরণ হচ্ছে ন্যাপথেলিন কর্পূর। রোল 3, পাতন মানে আগে হিট দিয়ে বাষ্প করো, তারপর ঠান্ডা করে তরল করো, বাষ্পীভবন প্লাস ঘনীভবন। রুল 4, স্বতঃস্ফূর্তভাবে ফ্রিলি চারদিকে ছড়িয়ে পড়া হলো ব্যাপন, অর্থাৎ পারফিউমের সুগন্ধ, আর সরু ছিদ্র দিয়ে চাপের চোটে তীব্র বেগে বের হয়ে যাওয়া হলো নিঃসরণ, বডি স্প্রে যেমন। আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো এবং বডি স্প্রের উদাহরণটা তোমরা আগে এভাবে ভেবেছিলে কিনা তা আমাকে কমেন্ট করে জানাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।